শিক্ষার মূল উদ্দেশ্য হল আমাদের মনের উন্নয়ন নয়, বরং মানবতার উন্নয়ন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন এই প্রশ্নবিচিত্রাটি লাটাগুড়ি গার্লস হাই স্কুল এই স্কুলের ভৌতবিজ্ঞানের যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশানগুলো আমরা দেখে নেব। তো আজকের ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই যে ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে একটা ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর আজকে রবিবার, আজকের ক্লাসটির মূল কারণ হচ্ছে আমরা বৃহস্পতিবার আমার একটু সমস্যার কারণে ক্লাসটা নিতে পারিনি। তো শনিবার দিন তোমাদের ক্লাসে বলেছিলাম এই ক্লাসটি আমরা রবিবার দিন কমপ্লিট করব, তাই আজকে আমরা এক্সট্রা ক্লাস একটা করছি। ওকে, তাহলে আর আমরা দেরি না করে আমরা প্রথমত কোশ্চেনের দিকে আসি। প্রথম কোশ্চেন 1-এর দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, এসআইতে চাপের একক হলো নিউটন মিটার টু দি পাওয়ার -2। নেক্সট, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে হয়ে থাকে? ভর, ভরবেগ, শক্তি, এই সবগুলি হবে। নেক্সট বলছে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো সেটা একটু ছোট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখে নেব। 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অপশান এ, বি, সি, ডি, কোনটি সঠিক উত্তর সেটা আমরা একটু ক্যালকুলেশন করছি। তো জল বলছে জলের সংকেত হয়ে থাকে, জলের সংকেত H2O। এই জলের আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও তার জন্য 16 যোগ করলাম। ওকে, তাহলে 1 2 2 প্লাস 16, তাহলে পাচ্ছি আমরা 18 গ্রাম। এখানে আমরা লিখতে পারি যে 18 গ্রাম জলের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর এটি আমাদের চেয়েছে যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অপশান এ, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি অপশানে। নেক্সট, 1 মোল অক্সিজেনে অণুর ভর হলো, তো সেটাও একটু ছোট ক্যালকুলেশন করে নিই। 1 মোল অক্সিজেন অণুর ভর হলো 16 গ্রাম, 32 গ্রাম, 14 গ্রাম, 23 গ্রাম। তো প্রথমত অক্সিজেনের সংকেত হয়ে থাকে, অক্সিজেনের সংকেত O2, এর আণবিক ভর হয়ে যাচ্ছে, আণবিক ভর ও এর জন্য 16 আর 2 রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 16 দুগুণে 32 গ্রাম। তাহলে আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান 1 মোল, তাহলে আমরা লিখতে পারি যে 32 গ্রাম, বা ওটাকেই একটু ঘুরিয়ে লিখি যে 1 মোল অক্সিজেন মানে O2 গ্যাসের ভর, তাহলে হয়ে যাচ্ছে 32 গ্রাম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার অপশান বি, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে 32 গ্রাম মার্ক করে নিলাম। নেক্সট 1.5-এ বলছে একটি প্রকৃত দ্রবণের উদাহরণ দাও। তাহলে 1.5 এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে লবণের জলীয় দ্রবণ। নেক্সট, ক্ষারকীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ, যার বর্ণ কীরকম হয়ে থাকে? হলুদ। নেক্সট, পাতিলেবুর রসের মাত্রা কত হয়? 2.2, এটি হচ্ছে পিএইচ মাত্রা। নেক্সট, একটি ছোট অঙ্ক দেওয়া রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 2 কেজি
ভরের একটি বস্তুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, বস্তুটির গতিশক্তি হলো 4টি অপশান দেওয়া রয়েছে। তো প্রশ্নের মধ্যে 2 কেজি ভর মানে m সমান 2 কেজি, গতিবেগ মানে এখানে v এর মান দেওয়া রয়েছে, v সমান 4 মিটার পার সেকেন্ড। তো গতিশক্তি ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা একটা সমীকরণ জানি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম এর মান যেটি নির্ণয় হয়েছে বা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 2, ভি এর মান রয়েছে 4, স্কোয়ার থাকার জন্য এটিকে দুবার লিখে দিলাম। ওকে, তাহলে 2 2 কেটে গেল, থাকলো 4 4, তাহলে 4 4 হয়ে থাকে 16। আর গতিশক্তি যার একক হয় জুল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 16 জুল। ওকে, তাহলে আমরা এখানে মার্ক করে নিই অপশান ডি, 16 জুল। এখন আমরা একের দাগের কোশ্চেনগুলো অল কমপ্লিট করলাম। নেক্সট পরবর্তী 2 দাগের প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা শুরু করছি। প্রথমত বলছে 2.1 AMU এর মান কত? দেওয়া রয়েছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। নেক্সট অথবাতে একটি ছোট্ট অঙ্ক, এই অঙ্কটি আমরা ছোট্ট একটু ক্যালকুলেশন করে নিই। 2 মোল NH3 এর ভর কত? তো NH3 এর আণবিক ভর N এর জন্য 14, আর H-এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 14 প্লাস 1 3 3, তাহলে 17 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল NH3 এর ভর 17 গ্রাম। তাহলে 2 মোল NH3 এর ভর হয়ে যাবে 17/1 ইন্টু 2, তাহলে 17 দুগুণে 34 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী 2.2, যেখানে বলছে তরলের ওপর চাপ কমলে স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে এবং চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পীড়ন ও বিকৃতি পরস্পরের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে। নেক্সট প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? এটি তরলের ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। নেক্সট 2.4, ব্যারোমিটারের পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিভাবে পূর্বাভাস পাওয়া যায় যে পূর্বাভাস হবে ঝড়ের সম্ভাবনা রয়েছে? নেক্সট একটি কলয়েডের উদাহরণ দাও, যেমন বলা হয়েছে ভাতের ফ্যান। নেক্সট মানবদেহের পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? যে 1 জুল সমান 10⁻7 আর্গ। নেক্সট অথবাতে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? অভিকর্ষজ স্থিতিশক্তি সঞ্চিত থাকে। এখন আমরা 2 দাগের প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন দেখে নিলাম। এরপরে আমরা 3 দাগে যাচ্ছি। 3.1-এ বলছে পারমাণবিক ভরের, যেটা কার্বন 12 স্কেল অনুসারে সংজ্ঞা দিতে বলছে। এই যে এখানে কার্বন 12 স্কেল অনুসারে আণবিক ভর বা পারমাণবিক ভর কাকে বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে সূত্র এবং ছোট একটা উদাহরণও দিয়েছি। নেক্সট সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর নির্ণয় করো। এই যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর কীভাবে নির্ণয় হয়েছে সেটা খুব সুন্দর ভাষা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 3.2, সাইফন ক্রিয়ার শর্ত দুটি লেখো। তো
তো সাইফন ক্রিয়ার শর্ত, 3টে শর্ত দেওয়া হয়েছে, যেটা তোমাদের খুশি সেটা তোমরা করতে পারো। নেক্সট অথবাতে বলছে গাণিতিক রূপসহ হুকের সূত্রটি লেখো। তো হুকের সূত্রটি, এই যে সূত্র, তার গাণিতিক রূপটি হয়ে যাচ্ছে এই পীড়ন সমানুপাতি বিকৃতি। তো সমানুপাতি চিহ্ন তুললে একটি ধ্রুবক আসবে, যে ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক ধ্রুবক বলে থাকি। ওকে, এই পর্যন্ত। নেক্সট পরবর্তী প্রশ্ন, কলয়েড ও প্রলম্বনের মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখো। বৈসাদৃশ্য বলতে পার্থক্যের কথা তুলে ধরা হয়েছে। এই যে কয়েকটা পার্থক্য রয়েছে, তার মধ্যে যেগুলো তোমাদের ভালো লাগে সেগুলো তোমরা করতে পারো। ওকে, নেক্সট পরবর্তী সঙ্গে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাবতা 35 বলতে কী বোঝো? তো এটি নেক্সট পেজে দেওয়া হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। পরবর্তী নেক্সট, অম্লবৃষ্টি কী? তো এই যে অম্লবৃষ্টি, যার পিএইচ হয়ে থাকে 5.6, এটি কার্বন ডাইঅক্সাইড, যেটা H2O মানে জলের সঙ্গে বিক্রিয়া, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যেমন H2SO4, এগুলো সব অ্যাসিড, HNO3, HCl, এইগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে যে বৃষ্টির জলটি পড়ে ভূপৃষ্ঠে পতিত হয় তাকেই আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। নেক্সট বলছে এর কুপ্রভাব। তো এই বৃষ্টি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে অনেক কিছু ক্ষতি করে, যেমন মানুষের ত্বকের ক্যান্সার হয়, বন্ধ্যাত্ব সৃষ্টি হয়ে থাকে, এবং গাছের ওপর পড়লে গাছের সালোক সংশ্লেষ বা গাছের যে সবুজ কালারটি আছে মানে ক্লোরোফিল, ওটা নষ্ট করে দেয়, গাছের রং ধীরে ধীরে হলুদে পরিণত হয়। এছাড়াও অতীত যুগের যেসব তাজমহল বা যেসব অট্টালিকা রয়েছে তার মধ্যে পড়ে স্টোন ক্যান্সারের সৃষ্টি করে। নেক্সট ওর সঙ্গে বলছে দুটি লেবেলহীন বোতলের একটিতে HCl ও অপরটিতে HNO3 আছে, একটি মাত্র পরীক্ষার সাহায্যে ওদেরকে কিভাবে শনাক্ত করবে? তো একটি পরীক্ষার দ্বারা বলছে দুটো বোতলকে আলাদা করেছি, একটিতে প্রথম বোতল, দ্বিতীয় বোতল নাম দেওয়া হয়েছে। প্রথম বোতলের মধ্যে যখন জিঙ্ক ক্লোরাইড মানে জিঙ্ক যোগ করব, তখন জিঙ্ক ক্লোরাইড লবণ বা হাইড্রোজেন উৎপন্ন যদি হয় তাহলে আমরা বলতে পারি ওই বোতলের মধ্যে HCl অ্যাসিড রয়েছে, এবং তার বিক্রিয়াটি নিচে দেওয়া হলো। আর দ্বিতীয় বোতল যখন তার মধ্যে জিঙ্ক যোগ করব, তখন জিঙ্ক নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট ও জল উৎপন্ন হলে তাহলে আমরা বুঝে নেব যে ওটি HNO3। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ছোট্ট ম্যাথ রয়েছে, একটু দেখে নিই। কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ হলে বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তির কী পরিবর্তন হয়? তো এখানে দুটো প্রশ্ন, একটি ভর পরিবর্তন করা হয়েছে আর একটিতে বেগ পরিবর্তন করা হয়েছে। তো প্রথমত ভর পরিবর্তন করে দেখি। তো এখানে আমরা এখানে আমরা ফার্স্ট ক্ষেত্র এবং সেকেন্ড ক্ষেত্র দেখে নেব। বলছে প্রথমটার জন্য ভর পরিবর্তন করা হয়েছে, তাহলে প্রথমটার জন্য M1 দেই, প্রথমটার জন্য M1 ছিল M, তো দ্বিতীয়টার জন্য M2, যেহেতু ভরকে দ্বিগুণ করা হয়েছে তাই এটি হয়ে যাবে 2M। এবং গতিশক্তি কী রূপ হবে? তাহলে গতিশক্তি এখানে E1 ছিল হাফ M1 v², আর M1 এর মান হচ্ছে m v²। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা ধরি E2, তাহলে এখানে হাফ M2 v², এটি হচ্ছে সমীকরণ। তাহলে হাফকে হাফ চলে এলো, M2 এর মান 2M ইন্টু v²। তো এই 2টিকে যদি আমরা সামনে নিয়ে যাই
তাহলে আমরা পাচ্ছি যে টু যেমন হাফ ছিল হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা দেখছি প্রথমটার থেকে বা আমরা এই হাফ এম ভি স্কোয়ারের কাছে আমরা এই E1 লিখতে পারি, যে E1 সমান হাফ এম ভি স্কোয়ার। তো ওই মানটিকে আমরা এখানে লিখে দিই। তাহলে এখান থেকে দেখতে পারি যে যখন ভরকে দ্বিগুণ করা হয় তখন প্রথমটির থেকে দ্বিতীয়টি 2 গুণ বৃদ্ধি পায়। ওকে, নেক্সট দ্বিতীয়টির ক্ষেত্রেও ঠিক একই রকমের ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ করলাম। তো প্রথমটার দ্বিতীয়টির জন্য বলছে বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে V1 সমান ভি, এটা দ্বিতীয়টির ক্ষেত্রের জন্য V2 সমান 2V। ওকে, এটা হচ্ছে পরিবর্তনের আগের মুহূর্ত, এটা পরিবর্তনের পরের মুহূর্ত। তাহলে এখানে সমীকরণটি E1 সমান হাফ এম V1 স্কোয়ার, আর V1 এর মান কি, যে ভি ধরেছি আমরা, ভি স্কোয়ার চলে এলো। আর এদিকে ঠিক একই রকমের E2 দ্বিতীয়টির জন্য নির্ণয় করছি, তাই E2 দিলাম, E2 হাফ এম V2 স্কোয়ার। তো এখানে V2 এর মান যেটি নির্ণয় হয়েছে 2V এর হোল স্কোয়ার। তাহলে হাফকে হাফ চলে আসবে, এম ইন্টু 2V স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 স্কোয়ার হবে 4, এবং ভি স্কোয়ার হয়েছে ভি স্কোয়ার। তো এই 4কে যদি আমরা সামনে আনি তাহলে হাফ থেকে যাচ্ছে এম এবং ভি স্কোয়ার, আর এই হাফ এম ভি স্কোয়ারের মানটি এখান থেকে নিলাম, এই যে হাফ এম ভি স্কোয়ার যার মান E1 রয়েছে। তাহলে এখানে আমরা 4 ইন্টু E1 পুট করলাম। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করছি যে বেগকে দ্বিগুণ করার পর দ্বিতীয়টির গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। ওকে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী অরিসঙ্গে অথবাতে দেওয়া রয়েছে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো, যাকে আমরা নিত্যতা সূত্রও বলে থাকি। যে শক্তির অবিন্যাস এর সৃষ্টি, মানে এই শক্তির সৃষ্টি বা বিন্যাস নেই, এটি কেবল এর রূপ থেকে এক রূপ থেকে, এটা হচ্ছে এক হবে, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। পরিবর্তনের আগে ও পরে মোট শক্তির পরিমাণ সমান থাকে। ওকে, নেক্সট পরবর্তী আমরা এখন 3-এর দাগগুলো কমপ্লিট করলাম। 4-এর দাগে প্রথমে কোশ্চেন আসছে 4.1, যেখানে বলছে মোলার আয়তন কাকে বলে। তো মোলার আয়তন কাকে বলে খুব সুন্দরভাবে তোলা হয়েছে, দেখে নিও। নেক্সট অথবাতে ওরই সঙ্গে একটি ম্যাথ রয়েছে, সেটা আমরা ক্যালকুলেশন করে নেব। এসটিপিতে 22 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S-এ থাকবে। তো প্রথমত আমাদের কার্বন ডাইঅক্সাইড যেহেতু বলেছে, আমাদের দুটো ক্যালকুলেশন নির্ণয় করব, যে এসটিপিতে 22 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে, তো কতটা অণু আছে সেটা আগে আমরা নির্ণয় করব। ওকে, তাহলে এটাই আগে নির্ণয় করে নিই, যে কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর কার্বনের 12 দেওয়াই রয়েছে, এবং ও তার জন্য 16, দুটো ও 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, পাচ্ছি 44 গ্রাম। ওকে, এখানে তাহলে আমরা লিখতে পারি যে 44 গ্রাম, মানে এসটিপিতে 44 গ্রাম CO2 এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 22 গ্রামের জন্য নির্ণয় করতে বলছে। 22 গ্রাম CO2 এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 22। তো 22
চারে 22 দুগুণে 44, আর 2 দিয়ে দিলে 2 3 6, দশমিক চলে এলো, 0 কে 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। তাহলে আমাদের বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু আছে, তো কতটা অণু আছে নির্ণয় করলাম। তো এই অণুর মধ্যে বলছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S এ থাকবে। ওকে, তো আমরা এখানে H2S এর আণবিক ভরটি নির্ণয় করব। H2S এর আণবিক ভর, এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এসের জন্য হয়ে থাকে 32। তাহলে 1 2 2 প্লাস 32 সমান পাচ্ছি 34 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি এসটিপিতে 6.022 ইন্টু 10⁻23 এর, আচ্ছা এখানে লিখতে পারি এতটি অণুর ভর হয়ে থাকে 34 গ্রাম। এটি আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভরে অণুর সংখ্যা থাকে 6.022 ইন্টু 10⁻23, যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। তাহলে এখানে আমরা কি নির্ণয় করেছিলাম, এই যে অণুর সংখ্যাটি, এটাই আমরা বসাবো যে 3.011 ইন্টু 10⁻23টি অণুর ভর কত, তাহলে এদিকে 34/6.022 ইন্টু 10⁻23, আর এদিকে উপরে ইন্টু 3.011 ইন্টু 10⁻23। তো 10⁻23, এদিকে 10⁻23 কেটে গেল। তো 3.011কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 6.011, আর 2 দিয়ে দিলে 2 1 2, 2 7 14, তাহলে আমরা পাচ্ছি 17 গ্রাম। আর আমাদের এটাই চেয়েছে যে ওই সংখ্যক অণুতে কত গ্রাম H2S থাকবে, তাহলে এই 17 গ্রাম H2S থাকবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরবর্তী নেক্সট আরও একটি অঙ্ক দেওয়া রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। এসটিপিতে 3.011 ইন্টু 10⁻23, এটা পাওয়ারে হবে 10⁻23টি অক্সিজেনে অণুর ভর ও আয়তন নির্ণয় করো। তো প্রথমত অক্সিজেন, যার সংকেত হয়ে থাকে অক্সিজেনের মানে O2, অক্সিজেনের আণবিক ভর ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 16 দুগুণে 32 গ্রাম। এখানে তাহলে আমরা লিখব যে এসটিপিতে এই 3.011 ইন্টু 10⁻23টি অণুর, এক মিনিট, এটা 6.022 হবে। 6.022 ইন্টু 10⁻23টি অণুর ভর 32 গ্রাম। তাহলে চাইছে 3.011 ইন্টু 10⁻23টি অণুর ভর কত, যে 32/6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3.011 ইন্টু 10⁻23। তো উপরের 10⁻23, নিচেরও 10⁻23 কেটে গেল, আর 3.011কে 2 দিয়ে কাটলে 6.022 হবে, আর এই 2কে 32 দিয়ে কাটলে 2 1 2, 2 6 12, পাচ্ছি 16 গ্রাম। তাহলে এই অণুর ভর হয়ে গেল 16 গ্রাম। এখন আয়তন চেয়েছে, তাহলে আয়তন আমরা দেখব যে 32 গ্রাম অক্সিজেনের আয়তন যদি 22.4 হয়, এটা তো আমরা জানি, থিওরিতে জেনে এসেছি যে এসটিপিতে
কতটা আণবিক হয়েছিল, যে 32 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 32 গ্রাম অক্সিজেনে মানে O2-তে বা O2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 16 গ্রাম নির্গত হয়েছিল। 16 গ্রাম O2 এর আয়তন হচ্ছে 22.4 বাই 32 ইন্টু 16। তাহলে 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, দশমিক চলে এলো, 2 দুগুণে 4। তাহলে পাচ্ছি 11.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন 4.2, বার্নলের নীতিটি লেখো। তো বার্নলের 3টি নীতি থাকে, মানে যেটি তার উপপাদ্য বলে আমরা জানি। তো ফার্স্ট উপপাদ্য এবং সেকেন্ড এন্ড থার্ড। তো এই তার সাথে বলছে যে গাণিতিক সমীকরণটি লেখো। এই যে ফার্স্ট উপপাদ্যের গাণিতিক রূপটি লেখা রয়েছে। এখন তাহলে বার্নলের নীতিগুলো কমপ্লিট করলাম। নেক্সট বলছে ঝড়ের সময় ঘরের ছাউনি উড়ে যায় কেন। নেক্সট পরবর্তী পেজে আমরা একটু দেখে নেব। এই যে ঝড়ের ছাউনিতে মানে ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো পাশের চিত্রটা কেটে দেও, পাশে কোনো চিত্র দেওয়াই হয়নি। নেক্সট পরবর্তী ওরই সঙ্গে অথবাতে বলছে বস্তুর প্রান্তীয় বেগ বলতে কি বোঝো। তো এটা একটু দেখে নিই অ্যান্সারটি। তো এখানে প্রান্তীয় বেগটি কাকে বলে সেটা তুলে ধরেছি। ওকে, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 4.2 কমপ্লিট হয়ে গেল। 4.3-তে কী বলছে একটু দেখে নিই। যে কলয়েড, প্রলম্বন এবং প্রকৃত দ্রবণের 3টি পার্থক্য লেখো। তো এই যে এখানে প্রকৃত দ্রবণ, কলয়েড এবং প্রলম্বনের 5টি পার্থক্য তুলে ধরেছি। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করো। তো ওখানে 3টি বলেছে, তোমরা আপাতত 4টি করতে পারো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। যে নির্দেশক কাকে বলে। এই যে পদার্থ বর্ণ পরিবর্তনের দ্বারা জলীয় দ্রবণের আম্লিক, ক্ষারীয় বা প্রশম ধর্ম নিদর্শন বা নির্দেশ করে এবং এর দ্বারা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় দ্রুত বর্ণ পরিবর্তনের দ্বারা প্রশমক্ষণ নির্দেশ করে, তাকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে। বলছে উদাহরণ দাও। কয়েকটা নির্দেশকের নাম তুলে ধরা হয়েছে, যে লিডমাস এবং মিথাইল অরেঞ্জ। নেক্সট বলছে অম্লরাজ কি। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ও নাইট্রিক অ্যাসিড HNO3-কে যখন 3:1 অনুপাতে মেশাবো তখন তাকে আমরা অম্লরাজ বলে থাকবো। নেক্সট বলছে অ্যান্টাসিড বলতে কী বোঝো এবং অ্যান্টাসিডের প্রয়োজনীয়তা কী। নেক্সট অ্যান্টাসিড আমরা কাকে বলে সেটা একটু দেখে নিই। তো এই যে অ্যান্টাসিড, যে মানব শরীরে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়া ও ওষুধ খাওয়া হয়, একেই আমরা অ্যান্টাসিড বলে থাকি। তারপরে অ্যান্টাসিডের প্রয়োজনীয়তা কী। যে টক, এই যে টক, ঝাল, ভাজা বা গুরুপাক জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে অনেক সময় পাকস্থলীর গাত্র থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl কথা বলছে ক্ষরিত হয়। ফলে অতিরিক্ত অ্যাসিডের জন্য বুক জ্বালা এবং বলছে টক ঢেকুর প্রভৃতি উপসর্গ দেখা যায়। তো এই অ্যাসিডকে প্রশমিত করার জন্যই আমরা অ্যান্টাসিড ব্যবহার করি। নেক্সট পরবর্তী প্রশ্ন। অবাধে পতনশীল অবস্থায় বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। এখানে অ্যান্সারটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং চিত্র সহকারে বোঝানো হয়েছে, তোমরা দেখে নিও। তো নেক্সট পেজে কিছুটা রয়েছে। তো নেক্সট এর পরবর্তী প্রশ্ন একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন দেওয়া হয়েছে, এটা একটু কি বলছে দেখে নেব। সমবেগে গতিশীল 10 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 2 জুল হলে বস্তুটির ভরবেগ কত। তো প্রশ্নতে যেটা দেওয়া রয়েছে সেটা একটু তুলে নিই। 10 গ্রাম ভর
মানে এম দেওয়া রয়েছে 10 গ্রাম, গতিশক্তি ই দেওয়া রয়েছে 2 জুল। তো ভরবেগ পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো পি এর যে সমীকরণটি রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। পি সমান আমরা জানি √2mE। তো এইখানে আমরা একে একে মানগুলো পুট করব। √2 চলে এলো, এরপরে এম এর মান রয়েছে 10। তো এই 10 গ্রাম থেকে আমরা কেজিতে কনভার্ট করব, তাই আমরা 1 মানে 10কে 1000 দিয়ে ভাগ করছি। উপরের 0 নিচের 0 একটি কেটে গেল, তাহলে এটা একটু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে নিচে থাকলো 1 বাই এদিকে 100। ওকে, তাহলে একে আমরা বলতে পারি 0.01। ওকে, এত কেজি। তাহলে আমরা এখানে গুণিতক এম এর মানটা বসিয়ে দিলাম 0.01 ইন্টু ই এর মান 2। তো দেখো রুটের ভেতরে দুটো 2 রয়েছে, তাহলে একটা 2 বাইরে চলে আসবে। আর এই 0.01 রয়েছে, এটা বাইরে এলে 0.1 হয়ে যাবে। ওকে, দশমিকের পরে একটি সংখ্যা কমে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, কারণ পয়েন্টের পরে একটি সংখ্যা রয়েছে, তাই একের পিঠে একটি শূন্য। 2 দিয়ে দিলে 2, 5-এ 10, তাহলে আমরা পাচ্ছি 1/5। তো 1কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0.2। আর ভরবেগের একক মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তো ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, বলছে একটি কার্যহীন বলের উদাহরণ দাও। তো তোমাদের কার্যহীন বল কাকে বলে এবং তার সঙ্গে 2টি উদাহরণ দেওয়া হয়েছে। তোমাদের যে উদাহরণটি ভালো লাগে সেটা তোমরা করতে পারো। ওকে, তাহলে আজকের টপিকে আমাদের যতটুকু কমপ্লিট করার ছিল আমরা প্রায় সব কিছু কমপ্লিট করলাম। ক্লাস শুরুর আগেই আমরা যে রুটিনটা দেখিয়েছিলাম, তো সেই রুটিন ওয়াইজ আমাদের আগামীকালও ক্লাস হয়ে থাকবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।